Hello everyone, welcome to the Career Focus. আমরা ইতিহাসের উপাদান সম্পর্কে জানছি, কিন্তু ইতিহাসের উপাদানে আমরা কিন্তু ধার্মিক সাহিত্যগুলোকেই দেখে যাচ্ছি। আমরা যে ধার্মিক সাহিত্য দেখছি সেখানে আমরা দেখেছি বৈদিক সাহিত্য। বৈদিক সাহিত্য রিলেটেড কার সাথে? সনাতন ধর্মের সাথে। এখন যেটা আমরা বর্তমানে হিন্দু ধর্ম বলি। আজকে আমরা যেই টপিকটা পড়বো সেটাও ধার্মিক লিটারেচারের উপর পড়বো, কিন্তু সেটা হচ্ছে আরেকটা ধর্ম, যেটা ভারতেরই একটা ধর্ম। সেই ধর্ম হচ্ছে বৌদ্ধ ধর্ম। কিন্তু কোশ্চেন হচ্ছে, ইতিহাসের সঙ্গে ধর্ম কিভাবে রিলেটেড? কিভাবে এই ধার্মিক লিটারেচার গুলো আমাদেরকে ইতিহাস সম্পর্কে শেখায়? মনে তো কোশ্চেন অনেক জাগে, তাই না? কিন্তু আমরা যদি সেই যুগে যেতে যাই, আজ থেকে ৩,০০০, ৪,০০০, আজ থেকে ৫,০০০ বছর আগে, সেই টাইমে কি ছিল? কি ছিল বলতে আমার এখানে কোশ্চেন, এখন যেমন এখানকার সায়েন্স অ্যান্ড টেকনোলজি, এখন যেমন আমি অনলাইনে পড়াচ্ছি, রেকর্ড করার জন্য ক্যামেরা, এদিকে ল্যাপটপ, লাইটিং সমস্ত কিছু আছে ইন্টারনেটের সাহায্যে, আমার ভয়েস, ভিডিও সবকিছু তোমাদের কাছে চলে যাচ্ছে। আমরা এই নলেজটা পেয়েছি, এই নলেজকে আমরা সায়েন্স বলছি। আগে সায়েন্স বলি, ফিলোসফি বলি, ইকোনমি বলি, যা কিছু সবকিছুই ছিল ধর্ম। আগে সবকিছুই ধর্মকেন্দ্রিক ছিল। ধর্মকেই বেশ করে সবকিছু তৈরি হয়েছে। ওই ধর্মের আশপাশেই সবকিছু ঘুরেছে। এখন আমরা অনেক কিছুই পাই। কেউ ধার্মিকও আছে, কেউ অধার্মিক আছে। সেই অধার্মিকগুলোকে আবার নাস্তিকও বলা হয়। অবশ্য আমরা ইন্ডিয়াতে খুব কম খুঁজে পাবো এই সমস্ত রকম নাস্তিক লোকদেরকে, যারা কোনো ধর্মে বিশ্বাসই করে না। কোনো ধর্মে বিশ্বাসী করার কথা বলছি, ওরা গডে বিশ্বাস করে না, ওরা ঈশ্বরের উপরই বিশ্বাস করে না, তাদেরকে নাস্তিক বলা হয়। এগুলো আলাদা টপিক। irrelevant টপিক হয়ে যাচ্ছে। আমাদের রিলেভেন্ট টপিক হচ্ছে হাউ দিস ধার্মিক লিটারেচার ইজ রিলেটেড টু হিস্ট্রি। অবশ্যই যদি ধর্মকে নিয়েই আগেকার মানুষ সবকিছু করেছে, তাহলে এই ধর্মের ভিতরে আগেকার মানুষের জীবনযাত্রা, চলাফেরা, রীতিনীতি, নিয়ম কানুন, ওই সমাজের রাজনীতি সবকিছু এই ধর্মের ভিতরে আমরা পেয়ে যাব। যেমন আমরা দেখলাম বৈদিক সাহিত্যতে আমরা অনেক কিছু জানতে পেরেছি। মেইনলি আমাদের জানা যেগুলো দরকার আছে এক্সামের পার্সপেক্টিভের জন্য, আমাদের শুধুমাত্র কি কি ধার্মিক সাহিত্যগুলো ছিল, সেই সাহিত্যগুলো থেকে কি কি জানা যায়, এখানেও আমরা সেই রকমই জানবো। বৌদ্ধ বৌদ্ধ আচ্ছা, এই যে এই টেবিলটা আছে, এই টেবিলটা সবাই তোমরা দেখেছো। আমরা এই টেবিলটা সম্পর্কে আর বলছি না। দেখুন, টেবিলটা সম্পর্কে আমরা পড়ে এসেছি অনেকটা। আমরা জানি ইতিহাসের উপাদান, ইতিহাসের উপাদানকে আমরা ২ ভাগে ভাগ করি, সাহিত্যিক আর প্রত্নতাত্ত্বিক। প্রত্নতাত্ত্বিক আর সাহিত্যিক, আমরা সাহিত্যিক পড়ে আসি, সাহিত্যিকের মধ্যে দেশীয় বিদেশী, আমরা দেশীয় পড়ে আসি। দেশের ভিতরে ধার্মিক, এই ধার্মিকটা নিয়ে আমাদের কোশ্চেন আমাদের এখনো পর্যন্ত চলে আসছে। আমাদের ১২টা লেকচার হয়ে গেল টোটাল অল ওভার এনসিয়েন্ট হিস্ট্রিতে। কিন্তু দেখতে গেলে আমাদের প্রায় ৮টা ৯টা লেকচার অ্যাবাউট অন দিস ধার্মিক সাহিত্য, ধার্মিক লিটারেচারের উপরে। তো আমাদের বৈদিক সাহিত্য শেষ হয়ে গেছে। আমরা এখন এই যে রেড কালারের পয়েন্ট করা আছে, এই বৌদ্ধ সাহিত্য, এই বৌদ্ধ সাহিত্য পড়বো। জৈন সাহিত্য তারপর পড়বো। তারপর ধর্মনিরপেক্ষ সাহিত্যগুলো পড়বো। আমরা এই দেশীয় সাহিত্যের ভিতরেই আমরা এখন ঢুকে আছি। বিদেশি তারপর আমরা দেখবো। চলো আমরা দেখছি, এগুলোকে পড়া খুবই ইম্পর্টেন্ট, বিকজ এখান থেকে অনেক কোয়েশ্চেন এসেছে। সমস্ত রকম এক্সামে এখান থেকে অনেক কোয়েশ্চেন দিয়েছে। চলো আমরা স্টার্ট করছি উইদাউট ওয়েস্টিং এনি টাইম। বৌদ্ধ সাহিত্য, বুদ্ধিস্ট লিটারেচার। সো যদি তোমরা এখানটা পর্যন্ত এসেছো, তার মানে তোমার এই ভিডিওটাতে তুমি ইন্টারেস্টেড আছো। অবশ্যই যদি তুমি এখানটা পর্যন্ত আসো, একটা লাইক দিয়ে দাও। তাহলে আমার মোটিভেশন অনেকটা বেড়ে যাবে। আরো ভিডিও, আরো সাবজেক্টের আমি নিয়ে আসতে পারবো তোমাদের জন্য। যদি চ্যানেলকে ভালো লাগে তাহলে তো লাইক দাও একটা, সঙ্গে সঙ্গে এইরকম আরো ভিডিও পেতে তোমরা সাবস্ক্রাইব করো, বিকজ
আমরা ডেডিকেটেড টু গিভ ইউ দ্য বেস্ট কোয়ালিটি কন্টেন্ট। এটা হিস্ট্রির ওপর আছে। এরপর আমরা অন্যান্য সাবজেক্টের উপর প্ল্যান করছি সেটা নিয়ে আসার, বাট ইট উইল বি দ্য বেস্ট বেস্ট বেস্ট। বাংলা ল্যাঙ্গুয়েজের মধ্যে বেস্ট হওয়া চাই। সো ইট ইজ দ্য বেস্ট অ্যান্ড ফ্রি কন্টেন্ট ইন ইউটিউব। সো চলো, বুদ্ধিস্ট লিটারেচারের এখানে আমরা আসছি। এটা দুই রকম ভাবে বলতে পারি আমরা। বুদ্ধিস্ট লিটারেচারটা নর্মালি এটা এসেছিল, মানে বৌদ্ধ ধর্মটাই কেন এসেছিল যদি আমরা বলতে যাই, তাহলে একটু ব্যাকে আমরা যাচ্ছি। এর ব্যাক কাহিনী এটাই যে আগে যে আমরা ধর্মগুলো সম্পর্কে জেনে এসেছি, ধর্ম বলতে আগের ধর্ম ছিল হিন্দু ধর্ম বা সনাতন ধর্ম। সনাতন ধর্ম বৈদিক যুগে, একদম শুরুকার যুগে যখন বেদের প্রথম রচনা হলো, তখন তখন অত রকমের যাগ যজ্ঞ রীতি নীতি এত কিছু জিনিস ছিল না। ধীরে ধীরে এই ধর্মের ভিতরে রীতিনীতি যাগযজ্ঞ আচার অনুষ্ঠান কর্মকাণ্ড অনেক কিছু চলে এলো, ধর্মটাকে কমপ্লিকেটেড বানিয়ে দেওয়া হলো। তার চেয়েও বড় কথা, এই ধর্মে একটা প্রথা ছিল, সেই প্রথাটা হচ্ছে বর্ণাশ্রম, কাস্ট সিস্টেম। সেখানে 4 ভাগে গোটা সমাজকে ভাগ করা হয়েছে: ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। সবচেয়ে উপরে ব্রাহ্মণরা ছিল, তারপর ক্ষত্রিয়রা। ব্রাহ্মণরা যারা পুরোহিত ছিল, পূজা পার্বণ করত তারা। ক্ষত্রিয় কারা ছিল? যারা রাজনীতি করতো, মানে রাজারা। বৈশ্য যারা ব্যবসা বাণিজ্য করত। শূদ্র ছিল সবচেয়ে নিচু জাতি, কামার কুমোর জোলা জেলে যত যা কিছু ছিল, এরা সবাই ছিল মুচি ছুতোর, যত যা কিছু ছিল এরা সবটাই হচ্ছে কি শূদ্র। আর শূদ্রদেরকে খুবই ছোট চোখে দেখায়, এমনকি ব্রাহ্মণরাও ক্ষত্রিয়দেরকে ক্ষুদ্র চোখে দেখে। আমি সে সম্পর্কে একটা কথা বলবো, যেটা এই যে বৌদ্ধ ধর্ম, বৌদ্ধ ধর্মের প্রতিষ্ঠাতা কে বলো তো তোমরা? বৌদ্ধ ধর্মের প্রতিষ্ঠাতা কে? বৌদ্ধ ধর্মের প্রতিষ্ঠাতা হচ্ছে স্বয়ং গৌতম বুদ্ধ। তার নাম আমরা গৌতম বুদ্ধ বলছি, বুদ্ধ নামটা আগে ছিল না, ওনার অরিজিনাল নাম হচ্ছে সিদ্ধার্থ গৌতম। সিদ্ধার্থ গৌতম ইনি ছিলেন শাক্য বংশের। এবার শাক্যটা কি? শাক্যটা একটা ক্ষত্রিয় বংশ। জৈন ধর্মের ছিল মহাবীর। মহাবীর ইনিও একজন ক্ষত্রিয় ছিলেন। এবার কথা হচ্ছে যে এখানে ক্ষত্রিয়রাই কেন নতুন ধর্ম প্রবর্তন করলো? ক্ষত্রিয়দের মধ্য থেকেই নতুন ধর্মের কেন প্রবর্তন এলো? আসলে তখন ব্রাহ্মণরা অন্যান্য সমস্ত জাতিকে, অন্যান্য সমস্তকে, বৈশ্য শূদ্র ক্ষত্রিয় সবাইকেই নিচু চোখে দেখা, হেউ করে দেখতো। এই দেখাটা প্রথমে ছিল না। ধীরে 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 এই হেউ দেখাটা তখন চলে আসতে থাকে, মানে সবাইকে নিচু চোখে দেখার ধরনটা, রীতিনীতিটা চলে আসে। আর তাদের মেন ভাষা ছিল কি? সংস্কৃত ভাষা। এই যে সংস্কৃত ভাষা সাধারণ লোকের ভাষা ছিল না। সাধারণ লোক সংস্কৃত ভাষায় কথা বলতো না। অবশ্য সমস্ত ব্রাহ্মণরাই সংস্কৃত জানতো, আর বিশেষ করে এই ব্রাহ্মণরাই সংস্কৃত নিয়ে চর্চা করতো। আর এই ব্রাহ্মণরাই সংস্কৃত পড়তে পারবে, মানে ব্রাহ্মণরাই বেদ পড়তে পারবে, অন্য কেউ পড়তে পারবে না। এখনো পর্যন্ত এরকম প্রথা চলে আসে অনেক জায়গাতেই। তার জন্য এই সংস্কৃতকে বলা হতো দেবতাদের ভাষা, দেব ভাষা। তো যত রকমের ধর্ম এসেছে, বৌদ্ধ ধর্ম বলো, জৈন ধর্ম বলো, আজীবক এসেছে, আরো অনেক অনেক ছোট ছোট ধর্ম এসেছে সেই টাইমে। মানে কি, এই যে হিন্দু ধর্ম, তার বিরুদ্ধে তার আচার অনুষ্ঠান রীতিনীতি এই সমস্ত কিছুর বিরুদ্ধে একটা ধর্ম এসেছিল, যে না, একে ট্যাকেল করার জন্য অন্য ধর্ম আরো দরকার। সেই ধর্ম হচ্ছে বৌদ্ধ ধর্ম, একটা অন্যতম ধর্ম। এই বৌদ্ধ ধর্মের ভিতরে ওই রকমের রীতিনীতি আচার অনুষ্ঠান যাগযজ্ঞ কিচ্ছু ছিল না। সহজ সিম্পল ধর্ম ছিল। সমস্ত প্রবচন যা কিছু বলা হয়েছিল সাধারণ মানুষের ভাষায় বলা হয়েছিল। আর তখন সাধারণ মানুষের ভাষা কি ছিল? পালি ভাষা।
তো যত রকমের আমরা সাহিত্য পাবো বৌদ্ধ সাহিত্য, বেশিরভাগই পালি ভাষা। বৌদ্ধ ধর্মের মেন গ্রন্থ হচ্ছে ত্রিপিটক। সেই ত্রিপিটকই পালি ভাষায় লেখা হয়েছে, যাতে সাধারণ লোক সমস্ত কিছু বুঝতে পারে। দেখো, কোনো একটা জিনিসকে যখন সহজ করে দেওয়া হবে, সহজ করে দেওয়া মানে সকলে বুঝতে পারবে, আর সকলে যখন বুঝতে পারবে তখন সেটার পপুলারিটি বাড়বে। হ্যাঁ, সেটাই হলো এই বৌদ্ধ ধর্মের ক্ষেত্রে। তখন বৌদ্ধ ধর্ম এতটা পপুলার হয়ে গেল, হিন্দু ধর্মকেও ছাড়িয়ে গেল পপুলারিটির দিক দিয়ে। আমরা একটা বিশ্ববিদ্যালয়ের কথা জানি, সেই বিশ্ববিদ্যালয়ের নামটা হচ্ছে নালন্দা বিশ্ববিদ্যালয়। এটা আসলে কি ছিল জানো? এটা বৌদ্ধ একটা বিহার ছিল। এটা বৌদ্ধ ধর্মেরই একটা বিশ্ববিদ্যালয় ছিল, নালন্দা বিশ্ববিদ্যালয়। সেরকম আমরা বিক্রমশিলা পাবো, আরো তক্ষশিলা পাবো। এই সমস্ত বিশ্ববিদ্যালয়গুলো one of the best university of the world, সেই টাইমের বেস্ট ইউনিভার্সিটি অফ দ্য ওয়ার্ল্ড, সব বৌদ্ধ ধর্মেরই ছিল। তো আমরা জানছি বৌদ্ধ ধর্মের দুই রকমের আমরা জিনিস পাই বৌদ্ধ সাহিত্যে। সেটা হচ্ছে একটা পালি ভাষায় লেখা, আর একটা অরিজিনাল টেক্সটে, মানে পরবর্তীকালে বৌদ্ধ ধর্মের ভেতরেও অনেক জিনিস চলে আসে। যেমন সনাতন ধর্মের ভিতরে অনেক জিনিস চলে এলো, তেমনি বৌদ্ধ ধর্মের ভিতরেও অনেক জিনিস চলে এলো। তার জন্য এই ভাষাটাকে এবার রাজকীয় ভাষায়, মানে এই ধর্মটাকে রাজকীয় ধর্মতে পরিণত করার চেষ্টা করা হলো। আর সেই কারণে কিছু কিছু সাহিত্য সেগুলো আবার লেখা হয়েছিল কিসে? সংস্কৃত ভাষাতে। তো আমরা সেই সংস্কৃত ভাষার গুলোও জানবো। আমরা এখানে দেখছি যে পালি ভাষায় কি কি লেখা হয়েছিল। পালি ভাষায় লেখা হয়েছিল বললাম, ত্রিপিটকের কথা বললাম, মিলিন্দা পানহ সম্পর্কে জানবো, দীপবংশ, মহাবংশ। আচ্ছা, আর সংস্কৃত ভাষায় কি কি আছে সেগুলো আমরা দেখে নিই। অশ্ব ঘোষের রচিত, মানে আমরা এখানে নামগুলো পরে জানছি, অনেক লেখা হয়েছে। কোন কোন লেখক লিখেছেন সংস্কৃত ভাষায় বৌদ্ধ সাহিত্যগুলো সেগুলো বলছি। অশ্ব ঘোষ লিখেছেন, বসু মিত্র লিখেছেন, নাগার্জুন লিখেছেন, আর বুদ্ধ ঘোষ লিখেছেন। এরা সব সংস্কৃত ভাষায় লিখেছেন। এদের সাহিত্যগুলো আমরা পড়বো। আমরা আজকে মেনলি পড়বো যেগুলো পালি ভাষায় লেখা সাহিত্যগুলো, সেগুলো সম্পর্কে পড়বো। আমরা তার মধ্যে মেনলি যেটা হচ্ছে সেটা হচ্ছে ত্রিপিটক। ত্রিপিটক সম্পর্কে জানবো। এই ত্রিপিটকে অনেক কোশ্চেন এসেছে পরীক্ষাতে। চলো আমরা জানছি পালি ভাষার সাহিত্য মেন হচ্ছে ত্রিপিটক। ত্রিপিটকে বলা হচ্ছে ত্রিপিটক। ত্রি মানে তিন, পিটক, পিটক মানে ঝুড়ি বলা হয়, বাস্কেট বলা হয়। তাহলে তিনটে ঝুড়ি, তিনটে ঝুড়িতে তিনটে আলাদা আলাদা রকম জিনিস দিয়ে দেওয়া হয়েছে বৌদ্ধ ধর্মের। একটা জিনিস আছে যেটা বিনয় পিটক। বিনয় পিটকে, যে বিনয় ঝুড়িতে কি দেওয়া হয়েছে বলছি, সেটা সেটা দেওয়া হয়েছে বৌদ্ধ সন্ন্যাসী ও সন্ন্যাসিনীদের জন্য যে নৈতিক ও শৃঙ্খলামূলক নিয়মাবলীর সংকলন। মানে যত রকমের নৈতিক হবে বা শৃঙ্খলা রকম নিয়মাবলী থাকবে, সমস্ত রকম সন্ন্যাসী আর সন্ন্যাসিনীদের জন্য, পুরুষ মহিলা উভয়ের জন্য কি করা হবে? এই সংকলন। দেখো, লক্ষ্য করো, এখনো পর্যন্ত তোমরা দেখো সনাতন ধর্মে, বিশেষ করে হিন্দু ধর্মে বলা হয়, কোনোদিন কি তোমরা দেখেছো পুরোহিত মহিলা হয়েছে? ইসলাম ধর্মেও নেই। ইসলাম ধর্মের কথা ছাড়োই। হুম। কিন্তু বৌদ্ধ ধর্মে সন্ন্যাসী সন্ন্যাসিনী বলা হয়েছে। সবাইকে ইকুয়াল রাইটস দেওয়া হয়েছে। নট অনলি এই যে কাস্ট সিস্টেমকে আলাদা করে দেওয়া হয়নি তা নয়, মহিলা পুরুষকে সমান রকম ভাবে দেখা হয়েছে এই বৌদ্ধ ধর্মে। তো বিনয় পিটক কি, ভালো করে মনে রাখবে, পরীক্ষা তো খুবই দেয়। বৌদ্ধ সন্ন্যাসী সন্ন্যাসিনীদের জন্য নৈতিক নিয়মাবলী বা শৃঙ্খলার নিয়ম কানুন যেগুলো আছে সেগুলো। বিনয় পিটক সম্পর্কে জানলাম। এরপর আছে সুত্ত পিটক। সুত্ত পিটক, সূত্র পিটকও বলা হয়। সুত্ত পিটকে আছে যে বুদ্ধির যত রকমের প্রবচন, শিক্ষা বা নৈতিক যত যা কিছু, মানে বুদ্ধ যেগুলো যা বলেছেন সেই সমস্ত গুলোই কোথায় আছে? সুত্ত পিটকে লেখা আছে। কোথায় লেখা আছে? সুত্ত পিটকে লেখা আছে। আর অভিধম্ম পিটক, অভিধম্ম পিটকে আছে বাস্তবতা, মন ও পদার্থের দার্শনিক ও পাণ্ডিত্যপূর্ণ বিশ্লেষণ।
এখানে একটা ফিলোসফিক্যাল দিক আছে, মানে এই বৌদ্ধ ধর্মের ফিলোসফিক্যাল দিকগুলো কি কি সেগুলো এখানে ডিসকাস করা হয়েছে। মেইনলি বলতে গেলে যে গৌতম বুদ্ধের যা যা নীতি আদর্শ ছিল সেগুলোর দার্শনিক চিন্তা ভাবনা আছে এই অভিধম্ম পিটকে। এই যে তিনটে পিটক হচ্ছে বিনয় পিটক, সুত্ত পিটক, অভিধম্ম পিটক। তার মধ্যে সুত্ত পিটক হচ্ছে সবচেয়ে বড় পিটক, সবচেয়ে বড়। আর এই যে অভিধম্ম পিটকটা হচ্ছে ৩ নম্বর পিটক, এটা হচ্ছে সবচেয়ে শেষে লেখা হয়েছে। প্রথমে যখন এই যে বৌদ্ধ মারা যায়, গৌতম বুদ্ধ ৪৮৩ বিসিতে মারা গিয়েছেন। সেই ৪৮৩ বিসিতে উনি মারা যাওয়ার পর সবাই বুঝতে পারেন যে না, উনার যেসব নীতি আদর্শ যা যা উনি বলে গেছেন সেগুলোকে লিখিত আকারে নেওয়া দরকার আছে, তার জন্য লেখা চালু হয়। আর সেই লেখাটা চালু হওয়ার জন্য প্রথম দুটো পিটক হয়, বিনয় পিটক এবং সত্য পিটক। এই বিনয় পিটক এবং সত্য পিটক প্রথম লেখা হয়েছে গৌতম বুদ্ধের মৃত্যুর পরপরই লেখা হয়েছে। একটা বৌদ্ধ সম্মেলন হয়েছিল, সেই বৌদ্ধ সম্মেলনটা অনুষ্ঠিত হয়েছিল রাজগৃহতে। রাজগৃহ তখন মগধ সাম্রাজ্যের রাজধানী রাজগৃহ। আর অজাতশত্রু ছিল তখনকার শাসক, হর্যঙ্ক বংশের শাসক। অজাতশত্রুর প্যাট্রোনেজে, মানে অজাতশত্রুর রাজকীয়তায় বৌদ্ধ সম্মেলনটা অনুষ্ঠিত হয়েছিল রাজগৃহতে ৪৮৩ বিসিতে। আর মনে রাখবা বৌদ্ধ সম্মেলন কোথায় হয়েছিল? ৪৮৩ বিসিতে। প্রথম বৌদ্ধ সম্মেলন ৪৮৩ বিসিতে হয়েছিল রাজগৃহতে। আর এই রাজগৃহতে অজাতশত্রুর রাজকীয়তায় বা পৃষ্ঠপোষকতায় এটা হয়েছিল প্রথম বৌদ্ধ সম্মেলন। আর প্রথম বৌদ্ধ সম্মেলনে রচিত হয়েছিল বিনয় পিটক ও সুত্ত পিটক। এবং অভিধম্ম পিটক রচিত হয়েছিল কখন? অভিধম্ম পিটক রচিত হয়েছিল অনেক পরে। এটা রচিত হয়েছিল ৪৮৩ বিসিতে রচিত হয়েছিল। তার প্রায় ২০০-২৫০ বছর পর ২৫০ বিসিতে তৃতীয় বৌদ্ধ সম্মেলন হয়। সেই তৃতীয় বৌদ্ধ সম্মেলন হয়েছিল পাটলিপুত্রতে। আর এই তৃতীয় বৌদ্ধ সম্মেলন কার পৃষ্ঠপোষকতা হয়েছিল? সেটা হয়েছিল অশোকের পৃষ্ঠপোষকতায়, সম্রাট অশোক। এই টাইমে লেখা হয়েছিল কি পিটক? অভিধম্ম পিটক। অভিধম্ম পিটক। তো আমরা জানলাম বিনয় পিটক, সত্য পিটক আগে লেখা হয়েছিল প্রথম বৌদ্ধ সম্মেলনে। তৃতীয় বৌদ্ধ সম্মেলনে ২৫০ বিসিতে লেখা হয়েছিল অভিধম্ম পিটক। এই তৃতীয় বৌদ্ধ সম্মেলনে কে ছিল কার পৃষ্ঠপোষকতায়? অশোকের পৃষ্ঠপোষকতায়। প্রথম বৌদ্ধ সম্মেলন কার পৃষ্ঠপোষকতায়? সেটা হয়েছিল অজাতশত্রুর পৃষ্ঠপোষকতায়। কোথায় হয়েছিল? রাজগৃহতে। তৃতীয় কোথায় হয়েছে? তৃতীয় হয়েছে পাটলিপুত্রতে। কোথায় হয়েছে? পাটলিপুত্রতে। ওকে, চলো এবার আমরা জানছি এই যে ত্রিপিটক সম্পর্কে তো আমরা বললাম, এই ত্রিপিটক সম্বন্ধে আমরা কি কি জিনিস জানতে পারি, এগুলো থেকে আমরা ভারতের প্রাচীন যুগের কি কি জানতে পারি। এই ত্রিপিটক থেকে আমরা প্রাচীন যুগের সামাজিক এবং ধার্মিক দিকগুলি সম্পর্কে জানতে পারি। কি রকম ভাবে তখনকার সমাজ ছিল, ধর্ম কিভাবে পালন করা হতো, সবকিছুই এই ত্রিপিটক থেকে জানতে পারি। আর একটা ইম্পর্টেন্ট এটা বলে দেওয়া হয়েছে, সুত্ত পিটকটা সবচেয়ে বৃহৎ, সবচেয়ে লার্জেস্ট পিটক হচ্ছে সুত্ত পিটক। বিনয় পিটক, সুত্ত পিটক, অভিধম্ম পিটক, তিনটে পিটক, এর মধ্যে সবচেয়ে লার্জেস্ট হচ্ছে সুত্ত পিটক। ওকে, চলো বুঝলে সবাই? ক্লিয়ার? চলো এবার নেক্সট এর ভিতরে আমরা সুত্ত পিটকে আসবো। এই যে সুত্ত পিটক সবচেয়ে বৃহৎ পিটক, এই পিটকে আবার এখানে নিকয় হিসেবে ভাগ করা হয়েছে। ৫টা নিকয় আছে, ৫টা নিকয় বা নিকায় বলা হয়ে থাকে। ৫টা নিকয় আমাদের সবটা মনে রাখার দরকার না, অবশ্য নিকায়গুলো দিয়ে কোশ্চেন অতটা আসে না, কিন্তু যেগুলো দিয়ে কোশ্চেন আসে সেগুলো খুব ইম্পর্টেন্ট। যেমন এখানে আছে দীর্ঘ নিকয়। এই যে দীর্ঘ নিকয়, এই দীর্ঘ নিকায়ে কি বলা হয়েছে? অভিধম্ম সত্য পিটকের দীর্ঘ নিকায়ে বলা হয়েছিল একটা কাহিনী বলছি। একজন আচ্ছা কাহিনীটা বলে দিই এখানে। চলো দীর্ঘ নিকায়ের কাহিনীটা বলি। একজন ব্রাহ্মণ ছিল। সেই ব্রাহ্মণ তো নিজেদেরকে সবচেয়ে শ্রেষ্ঠ ভাবে। অবশ্য
বর্ণাশ্রম প্রথা অনুযায়ী যেটা ঋগ্বেদের বলা হয়েছে দশম মণ্ডলে, কোন মণ্ডলে? ঋগ্বেদের দশম মণ্ডলে বলা আছে বর্ণাশ্রম প্রথা। কি প্রথা আছে? বর্ণাশ্রম প্রথা। মনে রাখবে, ঋগ্বেদের দশম মণ্ডলের এটার উল্লেখ আছে, বর্ণাশ্রম প্রথার উল্লেখ আছে। ঋগ্বেদ অনুযায়ী যে সবচেয়ে শ্রেষ্ঠ জাতিকে, সবচেয়ে শ্রেষ্ঠ জাতি হচ্ছে ব্রাহ্মণ জাতি। ব্রাহ্মণ জাতি বলা যেতে পারে যে ব্রহ্মার যে বিভিন্ন অংশ থেকে সমস্ত জাতির সৃষ্টি হয়েছে, তার মধ্যে সেই জাতিটা হচ্ছে যে ব্রাহ্মণদেরকে সৃষ্টি করা হয়েছে মস্তিষ্ক থেকে, হাতগুলো থেকে সৃষ্টি করা হয়েছে ক্ষত্রিয়দের জাতিকে, উরু থেকে সৃষ্টি করা হয়েছে বৈশ্যদেরকে, আর পদ থেকে মানে পা থেকে সৃষ্টি করা হয়েছে শূদ্রদেরকে। এই কাহিনীটা আছে, এটা লেখা আছে ঋগ্বেদে, ঋগ্বেদের দশম মণ্ডল, যেটাকে বলা হয় পুরুষা সুক্তা। কি বলা হয়? পুরুষা সুক্তা। এখানে পুরুষা সুক্তা বলে একটা সুক্তা আছে, এই পুরুষা সুক্তার ভিতরেই বর্ণাশ্রম আছে। এই বর্ণাশ্রমের ভিতরেই বলা হয়েছে ব্রাহ্মণরা সবচেয়ে মহান। সেই ধরনের মেন্টালিটি ব্রাহ্মণদের এখনো পর্যন্ত অবশ্যই আছে, অবশ্যই আছে। না, আমি বলছি না এটা খারাপ, বা আমি বলছি না এটা সেটার জন্য যে তখন বৌদ্ধ ধর্মের মধ্যে একটা নতুন আলাদা ধর্ম সৃষ্টি হয়েছিল, আর সেখানে একজন ব্রাহ্মণ গিয়ে গৌতম বুদ্ধকে বলে, আমি বলেছিলাম গৌতম বুদ্ধ মানে সিদ্ধার্থ গৌতম, ইনি ছিলেন শাক্য ক্ষত্রিয় বংশের একজন ক্ষত্রিয়, একজন প্রিন্স, একজন যুবরাজ। সংসার ত্যাগ করে, রাজপাট ত্যাগ করে উনি ধর্ম নিয়েছেন, সেটা হচ্ছে বৌদ্ধ ধর্ম। উনাকে গিয়ে এই ব্রাহ্মণ বলে যে আমি তোমাদের থেকে শ্রেষ্ঠ, মানে ব্রাহ্মণ জাতি তোমাদের ক্ষত্রিয়দের থেকে শ্রেষ্ঠ, তা তুমি কি ধর্ম নিয়ে আসছো? এখানে উনাদের মধ্যে কথোপকথন, গৌতম বুদ্ধ সেই রিপ্লাই করেছিল যে হ্যাঁ, তোমরা শ্রেষ্ঠ ঋগ্বেদ অনুযায়ী, কিন্তু তোমরা তোমাদের রক্তের বিশুদ্ধতা বজায় রাখতে পারোনি। তার কারণ তোমাদের অনেক ব্রাহ্মণরা নিচু জাত মানে বৈশ্য বা ক্ষত্রিয় বা শূদ্রদের মেয়েদেরকে বিয়ে করেছে, কিন্তু আমরা ক্ষত্রিয়রা কখনো কখনো কোনো মেয়েদেরকে, অন্য কোনো জাতের মেয়েদেরকে কোনো সময় বিয়ে করিনি, বিবাহ বন্ধনে বদ্ধ হইনি। তো ক্ষত্রিয়দের রক্তের বিশুদ্ধতা ব্রাহ্মণদের থেকে বেশি, এই কথাটা বলা হয়েছিল। আসলে এই যে কথোপকথনটা হয়েছিল সেটা লেখা আছে দীঘনিকয়ে, কিন্তু কিন্তু এটার মানে আমি এটা বলছি না যে না, এই বৌদ্ধ ধর্ম মানে গৌতম বুদ্ধ নিজে এই বর্ণাশ্রম প্রথাকে মানত, বা এই বর্ণাশ্রম প্রথা অনুযায়ী যে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র এদের মধ্যে শ্রেষ্ঠত্ব বিচার করা হতো, উঁচু নিচু বিচার করা হতো, উনি মানতেন না এটা পার্সোনালি, কিন্তু এই ব্রাহ্মণকে জবাব দেওয়ার জন্য উনি এই কথা বলেছিলেন। এখান থেকে জানা যায় যে কি ক্ষত্রিয়দের রক্তের বিশুদ্ধতা। তো পরীক্ষাতে এটাই কোশ্চেন আসে যে ক্ষত্রিয়দের রক্তের বিশুদ্ধতা কোথায়, কোন পিটক অনুযায়ী জানা যায়? সূত্র পিটক অনুযায়ী জানা যায়। সূত্র পিটকের কোন নিকায় অনুযায়ী জানা যায়? দীর্ঘ নিকায় অনুযায়ী জানা যায়। কোন নিকায়? দীর্ঘ নিকায় অনুযায়ী জানা যায়। দীর্ঘ নিকায় বলতে দীর্ঘ নিকায় মানে এটা খুবই দীর্ঘ আছে। ওকে, আমরা এটা মানলাম, এটা আমরা জানলাম বর্ণাশ্রম হিন্দু ধর্মের সঙ্গে রিলেটেড, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য এবং শূদ্র। কিন্তু এই যে কথোপকথন হয়েছিল সেখান থেকে আমরা বিচার করে নেব না যে বৌদ্ধ, যেটা গৌতম বুদ্ধ, ইনি এই বর্ণাশ্রমে বিশ্বাসী ছিলেন, একদমই ছিলেন না। এবার আমরা আরেকটা নিকয় সম্পর্কে জানবো, সেটা অঙ্গুত্তর নিকয়। অঙ্গুত্তর নিকয়টা খুব 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 ইম্পর্টেন্ট, পরীক্ষাটা থেকে কোশ্চেন দিয়েছে। তার কারণ এই অঙ্গুত্তর নিকয়েই যে ষোড়শ মহাজন পদ, সেই টাইমে ভারতে 16টি রাজ্য গঠিত হয়েছিল, তাদেরকে আমরা ষোড়শ মহাজন পদ বলা হয়। তাদের মধ্যে মগধ সবচেয়ে শ্রেষ্ঠ হয়েছিল, আর মগধেই সাম্রাজ্য গঠিত হয়েছিল, যেখানে অশোক ছিল মহান শাসক সেই টাইমের।
এই অঙ্গুত্তর নিকয়ে এই ষোড়শ মহাজন পদের উল্লেখ আছে। ষোড়শ মহাজন পদ সম্পর্কে ডিটেলসে জানতে গেলে আমরা অঙ্গুত্তর নিকয় থেকে আমরা অনেক জেনেছি। আর একটা নিকয় আমরা জানবো, সেটা হচ্ছে ক্ষুদ্দক নিকয়। এই ক্ষুদ্দক নিকয় থেকে যে একটা বই রচনা করা হয়েছে, একটা আলাদা গ্রন্থ রচনা করা হয়েছে, সেই গ্রন্থটার নাম হচ্ছে জাতক। সেই জাতকে 549টি কাহিনী আছে, কাল্পনিক কাহিনী। 549টি সেই কাল্পনিক কাহিনী আছে। সেই কাল্পনিক কাহিনীতে গৌতম বুদ্ধের পূর্ব জন্ম সম্পর্কে লেখা আছে, কল্পনার লেখা, যে এমন ছিল, সেই মাধ্যমে, সেই কাহিনীগুলোর মাধ্যমে কোনো না কোনো শিক্ষা দেওয়া হয়েছে এই ক্ষুদ্দক নিকয়ে। তাহলে আমরা 3টে নিকয় সম্পর্কে জানলাম: দীঘ নিকয়, ক্ষত্রিয়দের রক্তের বিশুদ্ধতা; অঙ্গুত্তর নিকয়, ষোড়শ মহাজন পদ; ক্ষুদ্দক নিকয়, জাতক। জাতকটা নেওয়া হয়েছে সেটা ক্ষুদ্দক নিকয় থেকে। আমরা পিটক সম্পর্কে জানলাম। এবার আমরা আসবো আরো কিছু পালি সাহিত্য, যেটা ছিল মিলিন্দা পানহ। মিলিন্দা পানহ বলছি। আচ্ছা চলো, দীপবংশ এসছে, চলো দীপবংশে বলে দিই যে দীপবংশ আর মহাবংশ এগুলো কিন্তু শ্রীলঙ্কার ক্রনিকলস, শ্রীলঙ্কার মহাগাথা বলা যেতে পারে। শ্রীলঙ্কার মহাগাথা, তার কারণ অশোক তার মেয়ে সংঘমিত্রা এবং তার ছেলে বসুদেব, সংঘমিত্রা এবং বসুদেব, মনে হয় বসুদেব, হয়তো বা নামটা একটুখানি মনে আসছে না, হ্যাঁ বসুদেবই ছিল। বসুদেব আর সংঘমিত্রা দুজনকে পাঠিয়েছিল শ্রীলঙ্কায় বৌদ্ধ ধর্ম প্রচার করার জন্য। আর সেখানে গিয়ে বৌদ্ধ ধর্ম প্রতিষ্ঠিত হয়। আর সেখান থেকে দীপবংশ আর মহাবংশ, এই যে দুটো গ্রন্থ রচিত হয়েছে, এটা শ্রীলঙ্কার মহাগাথা, মহাখ্যান বলা হয়, শ্রীলঙ্কার মহাখ্যান। এটা শ্রীলঙ্কাতেই রচিত হয়েছিল। এই এই দুটো জায়গা থেকে, মানে এই দীপবংশ মহাবংশ থেকে মৌর্য সাম্রাজ্যের অনেক কিছু জানতে পারা যায়। দেখো এখানে তাই লেখা আছে, 1 নম্বর পয়েন্ট, শ্রীলঙ্কায় সংকৃত হলে এটা শ্রীলঙ্কায় লেখা হলেও ভারতের অনেক কাহিনী এখান থেকে জানা যায়, বিশেষ করে মৌর্য সাম্রাজ্যের কাহিনী। এবার আছে মিলিন্দা পানহ। মিলিন্দা পানহ, এটা হচ্ছে মিলিন্দা পানহ একজন শাসক যার নাম বলা হয়েছে রাজা মিলিন্দ। ইনি গ্রিক শাসক, গ্রিক রাজা, এবং একজন বৌদ্ধ সন্ন্যাসী নাগ সেন। এই যে মিলিন্দা আর নাগ সেনের যে কথোপকথন, সেই গ্রন্থটাই হচ্ছে মিলিন্দা পানহ। এখানে ইন্দো গ্রিক রাজা, যে রাজাটা ইতিহাসের সঙ্গে সেটাকে মিলিয়ে দেখা হয়েছে, সেটা মনে করা হয় যে রাজা মিয়ান্ডার। কে ছিল? রাজা মিয়ান্ডার। এবং বৌদ্ধ সন্ন্যাসী নাগার্জুন, নাগার্জুন, এদের দুজনের মধ্যে কথোপকথন এটা হয়েছিল, সেটা মনে করা হয় ইতিহাস অনুযায়ী। এটা সম্বন্ধে কি জানা যায়, যেহেতু ইন্দো গ্রিকরা উত্তর পশ্চিম ভারতে, মানে এখন বর্তমান পাকিস্তান, আফগানিস্তান, ওই এলাকা, ইরান টিরান, এসবের এলাকাগুলোতে ইন্দো গ্রিক শাসকরা রাজত্ব করত। কনিষ্কের আগে, কনিষ্কের পরে না, কনিষ্কের আগে এই টাইমে এখানে রাজত্ব হয়েছিল তাদের, ইন্দো গ্রিকদের। তার মধ্যে একটা শাসক ছিল মিয়ান্ডার। মিয়ান্ডার আর এই যে নাগার্জুনের মধ্যে যে কথোপকথন, সেটাই হচ্ছে মিলিন্দা পানহ। আর এই মিলিন্দা পানহ থেকে উত্তর পশ্চিম ভারতের সমস্ত রকম সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক সমস্ত ব্যাপারগুলোই জানা যায়। অবশ্য এখান থেকেও জানা যায় যে বিদেশি বাণিজ্য এই রুট দিয়ে হতো। তার কারণ এই এলাকায় একটা বিখ্যাত রাস্তা ছিল, সেটা হচ্ছে সিল্ক রুট, রেশম পথ। এই রাস্তার, এই এলাকার উপর দিয়ে যেত, যেটা একদম চীন থেকে শুরু করে এটার মধ্য দিয়ে হয়ে একবারে ইউরোপ পর্যন্ত যেত। এটাই ছিল সিল্ক রুট। বাণিজ্য এখানে অনেক হতো এই রাস্তা দিয়ে। তো এখানে বিদেশীয় বাণিজ্যের সম্পর্কেও জানা যায় এই মিলিন্দা পানহ থেকে। তো চলো, আমাদের এই ছিল বৌদ্ধ ভাষার কিছু সাহিত্য। আমরা এখানে পালি টেক্সট গুলো সম্পর্কে জানলাম। নেক্সট ক্লাসে আমরা সংস্কৃত টেক্সট গুলো সম্পর্কেও জানবো। তারপরে তখন আমরা জৈন সাহিত্যগুলোকেও শুরু করব ধীরে ধীরে। তো চলো, ক্লাস কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করো আর লাইক করো। চলো, নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে।